ভোর 5:30 পুরান ঢাকা। এই সময়ে পুরান ঢাকার গলিগুলো অন্যরকম। দিনের কোলাহল নেই, দোকান বন্ধ, রাস্তায় শুধু কয়েকটা কুকুর আর ভোরের আলোয় হাঁটা কিছু মানুষ। পুরনো বাড়িগুলোর দেওয়াল থেকে শিশিরের গন্ধ আসছে। কোথাও ফজরের আজান শেষ হয়েছে একটু আগে। রাহেল জিন্দাবাহার লেনে ঢুকল। সরু গলি, দুপাশে পুরনো বাড়ি, মাথার উপর দিয়ে বৈদ্যুতিক তারের জাল। পেছনে নীলু, সে জোর করে এসেছে। রাহেল না করেছিল, কিন্তু নীলু শোনেনি। আপনি একা যাবেন না, শুধু এটুকু বলেছিল। রাহেল তর্ক করেনি। তারা হাঁটছে। গলির ভেতরে একটা পুরনো চায়ের দোকান সবে খুলছে। দোকানদার চুলা ধরাচ্ছে। রাহেল মেসেজটা আবার দেখল। জিন্দাবাহের লেন, 47 নম্বর বাড়ি। 47 খুঁজতে লাগল। পুরনো বাড়ি, দরজায় নীল রঙের পেইন্ট উঠে গেছে। কড়া নাড়ল। ভেতর থেকে পায়ের শব্দ। দরজা খুলল। একজন বৃদ্ধা মহিলা, বয়স 70-এর কাছাকাছি। সাদা শাড়ি, চোখে মোটা চশমা, মুখে বলি রেখা, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ। তিনি রাহেলকে দেখলেন, তারপর এমনভাবে তাকালেন যেন চিনতে পারছেন। তুমি কামালের ছেলে। রাহেল থামল। হ্যাঁ। ভেতরে আসো। 2। পুরনো বাড়ির ভেতরে একটা ছোট্ট ঘর, পুরনো আসবাব, দেওয়ালে কিছু ছবি, একটা ছোট্ট টেবিলে কোরআন শরীফ। বৃদ্ধা বসলেন। রাহেল আর নীলু বসল। আপনি কে? রাহেল জিজ্ঞেস করল। আমার নাম রহিমা। তিনি একটু থামলেন। কামাল ইসলামের বড় বোন। রাহেল স্থির হয়ে গেল। বাবার বড় বোন, ফুফু। কিন্তু রাহেল তো জানত না কোনো ফুফু আছেন। আমি জানতাম না। জানবে কিভাবে? রহিমা একটু তিক্ততায় বললেন। তোমার মা জানতেন, কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখেননি। নীলু চুপ করে বসে রইল। কেন মেসেজ করলেন? রহিমা একটু সামনে ঝুঁকলেন। কারণ তোমার বাবার সত্য পুরোটা এখনো বেরোয়নি। রাহেলের বুক ধড়ফড় করল। কি বাকি আছে? রহিমা উঠলেন, আলমারির কাছে গেলেন, একটা পুরনো টিনার বাক্স বের করলেন। বাক্স খুললেন, ভেতর থেকে একটা খাম বের করলেন। রাহেলের দিকে এগিয়ে দিলেন। এটা তোমার বাবা আমার কাছে রেখে গিয়েছিলেন মৃত্যুর 1 সপ্তাহ আগে। রাহেল খাম নিল, হাত কাঁপছে। খুলল। ভেতরে কয়েকটা কাগজ আর একটা চিঠি। চিঠির হাতের লেখা বাবার। রাহেল পড়তে লাগল। রহিমা আপা, এই চিঠি যদি তুমি পড়ছ, তাহলে আমি আর নেই। আমি জানি কি হতে পারে। আমি একটা বড় ভুল করেছিলাম। তাসরিফ রহমানের সাথে একটা চুক্তিতে স্বাক্ষর করেছিলাম, লোভে পড়ে। কিন্তু পরে বুঝেছিলাম এটা অন্যায়। বেরিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু আপা, আসল কথা হলো, এই চুক্তির পেছনে শুধু তাসরিফ রহমান ছিলেন না, আরেকজন ছিলেন, যার নাম আমি এতদিন বলিনি, কারণ এই মানুষটা আমার পরিচিত। তার নাম রকিব মোল্লা। রকিব মোল্লা তখন সরকারের একজন ছোট কর্মকর্তা ছিলেন, কিন্তু তিনি এই পুরো দুর্নীতির মূল পরিকল্পনাকারী। তাসরিফ রহমান শুধু মাধ্যম ছিলেন। রকিব মোল্লা এখন অনেক বড় মানুষ, রাজনীতিতে আছেন। তাকে ধরা কঠিন, কিন্তু সত্য তাকেও ধরবে একদিন। আপা, এই কাগজগুলো রাখো, একদিন কাজে লাগবে। আমার ছেলে রাহেল, তাকে বলো আমি ভুল মানুষ ছিলাম, কিন্তু তাকে ভালোবাসতাম, সেটা ভুল ছিল না। কামাল। রাহেল চিঠি নামালো, চোখ ঝাপসা। নীলু পাশ থেকে কাগজগুলো দেখল। রকিব মোল্লা, এই নামটা। নীলু থামল। রাহেল তার দিকে তাকালো। নীলুর মুখ সাদা হয়ে গেছে। নীলু? রকিব মোল্লা, নীলু ধীরে বলল। আমি এই নাম চিনি। কিভাবে? নীলু একটু থামল। তিনি এখন সংসদ সদস্য, বাবার রাজনৈতিক পরিচিত। ঘরে নীরবতা। রহিমা চুপ করে বসে আছেন। রাহেল বুঝল, পুরো ছবিটা এখন স্পষ্ট। তাসরিফ রহমান মাধ্যম ছিলেন, আসল মাথা রকিব মোল্লা, এবং রকিব মোল্লা এখন আরও শক্তিশালী। রহিমার বাড়ি থেকে বেরিয়ে রাহেল আর নীলু গলিতে দাঁড়াল। ভোরের আলো এখন একটু বেড়েছে। দুজন চুপ। তারপর রাহেল বলল, রকিব মোল্লা? হ্যাঁ। আপনি তাকে চেনেন? হ্যাঁ। তাহলে এটা আরও জটিল। নীলু সরাসরি তার দিকে তাকাল। রাহেল, আমরা কি এটা নিয়ে এগোব? আপনি কি মনে করেন? নীলু একটু ভাবল। আমি মনে করি সত্য অর্ধেক বের করা আর পুরোটা বের না করা একই কথা। রাহেল তার দিকে তাকাল। রকিব মোল্লা সংসদ সদস্য, তাকে ছোঁয়া কঠিন, কিন্তু অসম্ভব না। আপনার বাবার সাথে তার সম্পর্ক আছে, এটা বেরোলে আপনার বাবার সমস্যা আরও বাড়বে।
নীলু একটু থামল। বাবা এখনই সমস্যায়, আর বাড়লে বাড়ুক, সত্য সত্যই। রাহেল তার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটা, যে প্রতিটা ধাক্কায় আরও শক্ত হয়। শাহেদ ইকবালকে জানাবো? হ্যাঁ। এখনই? হ্যাঁ। রাহেল ফোন বের করল। শাহেদ ইকবাল সকাল 7টায় অফিসে। রাহেল আর নীলু গেল। রহিমার দেওয়া কাগজগুলো দেখালো। চিঠি পড়লেন। শাহেদ ইকবাল কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, রকিব মোল্লা। হ্যাঁ, এই নাম আসবে জানতাম, কিন্তু প্রমাণ পাইনি। এখন পেয়েছেন। শাহেদ ইকবাল কাগজগুলো আবার দেখলেন। এটা তোমার বাবার হাতের লেখা? হ্যাঁ। প্রমাণ হিসেবে কতটুকু শক্ত? ফরেনসিক করলে নিশ্চিত হবে। শাহেদ ইকবাল উঠলেন। রকিব মোল্লা শক্তিশালী মানুষ, তাকে নিয়ে লিখলে ঝুঁটি আছে। আপনি কি লিখবেন না? শাহেদ ইকবাল তাদের দুজনের দিকে তাকালেন। একটা তরুণ ছেলে আর একটা মেয়ে, দুটো ভিন্ন পৃথিবীর, কিন্তু একই লড়াইয়ে। লিখব, তিনি বললেন, কিন্তু তোমাদের সাবধান থাকতে হবে। জানি রকিব মোল্লার লোকজন আছে সর্বত্র। জানি। তোমার মায়ের নিরাপত্তা? রাহেল একটু থামল। এই প্রশ্নটা সে ভেবেছিল। ব্যবস্থা করতে হবে। শাহেদ ইকবাল একটু ভাবলেন। আমার এক পরিচিত আছেন মানবাধিকার সংস্থায়, তিনি সাহায্য করতে পারবেন। তোমার পরিবারকে কিছুদিনের জন্য অন্যত্র রাখা যেতে পারে। রাহেল নীলুর দিকে তাকাল। নীলু মাথা নাড়ল। করো। ঠিক আছে। সেই দুপুরে রাহেল বাড়িতে ফিরে মাকে সব বলল। মা শুনলেন। রকিব মোল্লার নাম শুনে মায়ের মুখ একটু বদলাল। মা, চেনেন? মা একটু থামলেন। নামটা শুনেছিলাম তোর বাবার মুখে। কি বলেছিলেন? বলেছিলেন, এই মানুষটা সবচেয়ে বিপজ্জনক, কারণ সে লুকিয়ে থাকে। রাহেল মায়ের হাত ধরল। মা, তোমাকে আর তানিয়াকে কিছুদিনের জন্য অন্য জায়গায় যেতে হবে। কোথায়? নিরাপদ জায়গায়। শাহেদ চাচা ব্যবস্থা করবেন। মা একটু চুপ করলেন। আর তুই? আমি এখানে থাকব। একা? একা না, নীলু আছে। মা তার দিকে তাকালেন। সেই মেয়ে? হ্যাঁ। মা কিছুক্ষণ চুপ, তারপর উঠলেন। ব্যাগ গোছাই। রাহেল মায়ের পিঠের দিকে তাকাল। এই মানুষটা সারা জীবন একা লড়েছেন, কখনো ভেঙে পড়েননি। রাহেলের চোখ ভিজে এলো। বিকেলে মা আর তানিয়া চলে গেলেন শাহেদ ইকবালের পরিচিত একটা বাড়িতে, ঢাকার বাইরে। তানিয়া যাওয়ার আগে ভাইকে জড়িয়ে ধরল। ভাইয়া, কিছু হবে না তো? কিছু হবে না। প্রমিস? প্রমিস। তানিয়া গাড়িতে উঠল। রাহেল দাঁড়িয়ে রইল। গাড়ি চলে গেল। সন্ধ্যের আলোয় একা। তখন পেছনে পায়ের শব্দ। ঘুরল। নীলু, আপনাকে বলিনি আসতে। আমি অনুমতি নিই না। রাহেল একটু হাসল। বাড়িতে চলুন। কোথায়? আমার বাড়িতে। বসবো একটু। রাহেল অবাক হল। আমার বাড়িতে? হ্যাঁ। সমস্যা? রাহেল একটু ভাবল। না। মিরপুরের ছোট্ট ঘরে নীলু প্রথমবার। সে ঘরে ঢুকল। চারপাশ দেখল। ছোট্ট ঘর, কিন্তু পরিষ্কার। টেবিলে বইপত্র, দেওয়ালে একটা পুরনো ক্যালেন্ডার। নীলু একটু দাঁড়িয়ে রইল। ছোট্ট। হ্যাঁ। সুন্দর। রাহেল তার দিকে তাকাল। সত্যি বলছেন? হ্যাঁ। নীলু ঘুরল। এখানে জীবন আছে। আমাদের বাড়িটা বড়, কিন্তু কোথাও একটা ফাঁকা। রাহেল চা বানালো, দুটো কাপে ঢালল। দুজন বসল পাশাপাশি, ছোট্ট ঘরে। নীলু? হ্যাঁ। ভয় করছে? নীলু একটু থামল। একটু। রকিব মোল্লার জন্য? না। সে তার দিকে তাকালো। অন্য কারণে। কি কারণে? নীলু চায়ের কাপ রাখল। রাহেল, এত কিছুর পর আমাদের কি হবে? মানে তদন্ত শেষ হবে। রকিব মোল্লার বিষয়টা বেরোবে, মামলা চলবে, আইন তার কাজ করবে। কিন্তু তারপর? রাহেল তার দিকে তাকালো। তারপর জীবন চলবে। আমাদের জীবন? হ্যাঁ। আর বাবা কি মেনে নেবেন? রাহেল একটু থামল। সেটা সময়ের উপর। আর যদি না নেন?
রাহেল তার দিকে সরাসরি তাকালো। তাহলেও নীলু চুপ করে রইল। আমি আপনার বাবার অনুমতির জন্য অপেক্ষা করব না, রাহেল বলল। আমি আপনার জন্য অপেক্ষা করব, আপনি যদি রাজি থাকেন। নীলুর চোখ ভিজে এলো। রাজি। তারা কিছুক্ষণ চুপ করে রইল। ছোট্ট ঘরে দুটো মানুষ, বাইরে ঢাকার সন্ধে। তখন রাহেলের ফোন বাজল। শাহেদ ইকবাল। রাহেল, খবর আছে। কি? রকিব মোল্লা জেনে গেছেন। কিভাবে? জানি না, কিন্তু তিনি সক্রিয় হয়েছেন। তোমার নামে একটা মিথ্যা মামলা করতে পারেন, সাবধান। আর কাগজগুলো? নিরাপদ জায়গায়। কিন্তু রাহেল, তুমি একটু সরে থাকো আপাতত। আমি সরব না, রাহেল, আমি সরব না। কথাটা শক্ত। নীলু তার মুখ দেখছে। ফোন রাখল। রকিব মোল্লা জেনে গেছেন। নীলু উঠল। তাহলে দেরি নেই, শাহেদ ইকবালকে বলুন আজ রাতেই প্রকাশ করতে। রাহেল একটু ভাবল, তারপর ফোন তুলল। শাহেদ চাচা, আজ রাতেই প্রকাশ করুন। এত তাড়াতাড়ি? হ্যাঁ, অনলাইনে আগে, কাল পত্রিকায়। একটু নীরবতা। ঠিক আছে, 3 ঘন্টা লাগবে। আমরা অপেক্ষা করছি। সেই রাত রাহেলের ঘরে দুজন, রাহেল ল্যাপটপে, নীলু পাশে। তারা অপেক্ষা করছে। রাত 10টায় শাহেদ ইকবাল খবর পাঠালেন। দৈনিক সত্যকণ্ঠের ওয়েবসাইটে খবর উঠল। রহমান টেক্সটাইল কেলেঙ্কারির মূল হোতা সংসদ সদস্য রকিব মোল্লা। মৃত কর্মীর চিঠিতে চাঞ্চল্যকর তথ্য। রাহেল স্ক্রিনের দিকে তাকাল। নীলু পড়ছে। 10 মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। শেয়ার হতে লাগল। কমেন্টে মানুষ লিখছে। রাহেল স্ক্রিন বন্ধ করল। হয়ে গেছে। নীলু একটু হাসল। হ্যাঁ। তারপর রাহেলের ফোন বাজল। অপরিচিত নম্বর। সে ধরল। রাহেল ইসলাম? হ্যাঁ, আমি রকিব মোল্লার পিএস বলছি, স্যার কথা বলতে চান। রাহেল একটু থামল। বলুন। একটু পরে ভারী গলা। রাহেল ইসলাম? হ্যাঁ। তুমি কি জানো তুমি কি করেছ? জানি। পরিণাম জানো? রাহেল একটু থামল। আমার বাবা পরিণাম জানতেন, তবুও সত্যের পথে গিয়েছিলেন। নীরবতা। তুমি বাচ্চা ছেলে। আমার বাবা বলেছিলেন বাচ্চারাই সত্য বলে, বড়রা চুপ থাকে। লাইন কাটল। রাহেল ফোন রাখল। হাত কাঁপছে। নীলু তার হাত ধরল। ভয় পাচ্ছেন? হ্যাঁ। ভালো, নীলু বলল। ভয় না থাকলে সাহস থাকে না। রাহেল তার দিকে তাকালো। এই মেয়ে সব পরিস্থিতিতে ঠিক কথাটা বলে। নীলু। হ্যাঁ। আজ রাতে আপনি কোথায় থাকবেন? কেন? রকিব মোল্লা এখন মাথা গরম। আপনার বাড়িতে যাওয়া কি নিরাপদ? নীলু একটু ভাবল। বান্ধবীর ফ্ল্যাটে যাব। একা যাবেন না। আপনি দেবেন? রাহেল উঠল। হ্যাঁ। রাত 12টায় নীলুর বান্ধবীর ফ্ল্যাটের সামনে রাহেল দাঁড়িয়ে। নীলু ঢোকার আগে ঘুরল। রাহেল? হ্যাঁ। আপনি সাবধান থাকবেন। হ্যাঁ। সত্যি? সত্যি। নীলু একটু হাসল। তারপর বলল, রাহেল, এই পুরো সময়ে আপনি একটা কাজ করেছেন। কি? আমাকে বিশ্বাস করেছেন, যখন বিশ্বাস করা সবচেয়ে কঠিন ছিল। রাহেল কিছু বলল না। সেটার মূল্য আছে, অনেক। আপনিও বিশ্বাস করেছেন। আমি তো করবই। নীলু একটু কাছে এগোলো। কারণ আপনি আমার। 3টে শব্দ। রাহেলের বুকের ভেতরে কিছু একটা হলো। সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। নীলু ভেতরে গেল। দরজা বন্ধ হলো। রাহেল ফিরল। রাস্তায় হাঁটছে। মাথায় ঘুরছে অনেক কিছু। রকিব মোল্লার হুমকি, বাবার চিঠি, রহিমার কথা, শাহেদ ইকবালের লেখা, আর নীলুর শেষ কথাটা, কারণ আপনি আমার। রাহেল হাঁটছে। ঢাকার রাত, শীতের হাওয়া। কাল কি হবে জানে না, পরশু কি হবে জানে না, রকিব মোল্লা কি করবেন জানে না, কিন্তু একটা জিনিস জানে, সে ভুল পথে নেই, বাবার পথে আছে, আর নীলু তার পাশে। বাকি সব পরে। হাঁটতে হাঁটতে সে ভাবল, কাল সকালে কি হবে? পত্রিকায় খবর আসবে, রকিব মোল্লার বিষয়টা আরও বড় হবে, তদন্ত হবে। কিন্তু এই মুহূর্তে, এই রাতের শেষে একটা অনুভূতি আছে, ক্লান্তি। কিন্তু সেই ক্লান্তির ভেতর একটা শান্তি, যা লড়াইয়ের পর আসে। রাহেল মিরপুরের গলিতে ঢুকল। ছোট্ট বাড়ি, ফাঁকা। মা নেই, তানিয়া নেই, কিন্তু ফাঁকা লাগছে না,
কারণ কিছু মানুষের উপস্থিতি শরীরে না, মনে থাকে। রাহেল বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করল। ঘুম আসছে। আজ রাতে ঘুমাতে পারবে, কারণ আজ রাতে সত্য বেরিয়েছে, পুরোটা। বাবা, তুমি শুনতে পাচ্ছ? পুরো সত্য বেরিয়েছে। তুমি শান্তিতে থাকো।